ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাস্তার মধ্যে সরকার বাড়ি এবং দত্তবাড়ির সবাই উপস্থিত। সেখানে এসডিপিও ম্যাডাম বলে, এভাবে কারো ভালোবাসা নষ্ট করবেন না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আপনারা অভিভাবক হয়ে পারলে ওদের পাশে দাঁড়িয়ে বিয়েটা দিয়ে দিন, এভাবে ওদের জীবনটা নষ্ট করে দেবেন না। এটা বলেই এসডিপিও ম্যাডাম চলে যায়। তখন দামোদর চঞ্চলকে বলে, আজকে তোরা তোর ভাই বেঁচে গেলে না, নইলে তোর ভাইয়ের চাকরিটা আজকে খেয়ে নিতাম। তোরা কি মনে করছিস এসডিপিও ম্যাডামের কথা শুনে আমি ভয় পেয়ে গেছি? তোর ভাইকে সাবধান করে দে, যেন সরকার বাড়ির কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। পরক্ষণেই অজয় বলে ওঠে, সরকার বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ একদম গেলে দেব। পরবর্তীতে চঞ্চল দামোদরকে বলে, তোমাদের সরকার বাড়ির মেয়ে আমার ভাইয়ের সরকারি চাকরি দেখে ফুসলি আমার ভাইকে এত দূর অব্দি এনেছে, আর তোমরা আমার ভাইকে দোষ দিচ্ছ? তখনই দামোদর ধমক দিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বল। এদিকে দীপঝাঁপিকে বলে, এবার শুনতে পেয়েছিস, ওই বাড়িতে যদি আমার বোনের বিয়ে হয় তাহলে ওরা আমার বোনের জীবন নরক করে দেবে। ওই বাড়িতে আমার বোনের বিয়ে হোক, তোর শান্তি হয়েছে এবার? পরক্ষণে ঝাঁপি বলে, হ্যাঁ, আমার শান্তি হয়েছে, তোমরা দুজনেই একই রকম। এরপরে ঝাঁপি চঞ্চলকে বলে, যে মেয়েটা তোমার ভাইকে তোমার ভাইয়ের চাকরিটা বাঁচালো, তার নামে এসব খারাপ কথা বলতে তোমাদের লজ্জা করছে না? তোমাদের দুই পরিবারের ঝামেলার জন্য ওদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাতে তোমাদের ভালো হবে না, ওদের ভালো হবে, ওদের জীবনটা শেষ হয়ে যাবে। তোমরা কি সেটা একবারও বুঝতে পারছো না? তখনই যে এসো চঞ্চল বলে ওঠে, তুই অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলেছিস ঝাঁপি, একটা কথা মাথায় রাখ, আমি কোনোদিনও ওই সরকার বাড়ির মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব না। পরের সিনে নীলুর মা নীলুকে বলে, অনেক হয়েছে প্রেম দেখানো, এবার এখান থেকে বাড়িতে চল। এদিকে দীপ কাসাইয়ের হাত ধরে টেনে বলে, আমার সাথে তুই এখনই বাড়িতে যাবি। এটা বলে দীপ হাত ধরে টেনে নিয়ে যায় এবং অপরদিকে নীলুর মা নীলুর হাত ধরে টেনে নিয়ে যায়। সবাই যাবার পরে দামোদর ঝাঁপিকে বলে, আমি তোকে বাবা ডাকার অনুমতি দিয়েছি, কিন্তু ও দীপের মা তোকে মা ডাকার অনুমতি দেয়নি। আমি তোকে আমার মেয়ের মতোই ভালোবাসি, কিন্তু এই নয় আমার মেয়ের জীবনের সব সিদ্ধান্ত তুই নিবি। তখন ঝাঁপি বলে, বাবা তোমরা ভুল করছো, ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে, তারপরে তোমাদেরই কষ্ট হবে। তুমি দেখলে না এসডিপিও ম্যাডাম কি বলে গেল, তুমি ওই ম্যাডামের কথা শুনলে না? পরক্ষণই দামোদর বলে ওঠে, এসডিপিও ম্যাডাম আমাদের সংসার চালায় না, তাই আমাদের সংসারের খবর তাকে নিয়ে ভাবতে হবে না, আমাদেরটা আমাদের কি ভাবতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি ময়ূরকে বলে, এভাবে কখনোই ওদেরকে এক করা যাবে না, ওদেরকে আমি আবার পালানোর জন্য ব্যবস্থা করে দেব। আমাদেরকে কিছু একটা করতে হবে। আজকে সবাই যখন দুপুরে খাবার ঘুম দেবে, এমনকি বাবা কাকারা সবাই গদিতে গিয়ে বসবে, তখনই ওদেরকে বের করে দিতে হবে। পরবর্তীতে ময়ূর বলে, কাল রাত থেকে কাসাই কিছু দাঁতে কাকেনি, এখন চূর্ণি খাবার নিয়ে গেছে, দেখি খায় কিনা। তখন ঝাঁপি বলে, এই সময় ওকে প্রচুর খেতে হবে, না হলে শক্তি কোথায় পাবে? আজকে সন্ধ্যের দিকে পালানোর ব্যবস্থা করে দেব। পরক্ষণে রনিতের ফোন করলে ঝাঁপি বলে, ভালোবেসে একটু পরে আসছি। এটা বলে ফোনটা রেখে দেয় এবং কাসাইয়ের ঘরে চলে যায়। অপরদিকে আমরা কাসাইয়ের ঘরে দেখতে পাই চূর্ণি কাসাইকে খাবার জন্য বললে কাসাই বলে, এখন আমার তোদেরকে সহ্য হচ্ছে না, তোরা এখান থেকে চলে যা। ঠিক তখনই দীপ এসে বলে, যেই বাড়িতে তোর বাবার অসম্মান, তোর ভাইয়ের অসম্মান হয়, সেই বাড়িতে কখনোই তো সুখী হতে পারবি না। ওই বাড়িতে তুই বউ হয়ে গেলে এতদিনের প্রতিশোধ তোর উপর থেকে ওঠাবে ওরা, আমরা তোর ভালোর জন্যই বলছি। দীপের এসব কথা শুনে কাসাই বলে, যদি সত্যি আমার ভালো চাস, যদি সত্যি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস, তাহলে নীলুর সাথে আমার বিয়েটা দিয়ে দে। আমি যাকে ভালোবাসি সে আমার পাশে থাকলে আমি সব কিছুই সামলে নেব। পরবর্তীতে দীপ বলে, তুই তাহলে কারো কথাই শুনবে না, তোকে এতক্ষণ ধরে যাও বুঝালাম তা সবই বৃথা। এরপর দীপ চূর্ণিকে ডেকে বলে, সবসময় দরজার পাছে নজর রাখবি, কেউ যেন পালানোর প্ল্যান না করতে পারে। পরের সিনে দেখানো হয় ঝাঁপি এসে কাসাইকে বলে, আমি তোমাকে আজকে সন্ধেবেলায় রেডি থেকো, আমি তোমাকে নিয়ে আবার পালানোর প্ল্যান করেছি, এমনকি নীলুরাকেও সমস্ত প্ল্যান বুঝিয়ে দিয়েছি। তখন কাসাই বলে, কিন্তু ওরা তো পাহাড়ায় থাকবে সব সময়, তুই কিভাবে সেটা সম্ভব করবি? পরক্ষণে ঝাঁপি বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সমস্ত প্ল্যান আমি করে রেখেছি। অন্যদিকে আমরা দেখতে পাই দীপ ঘরের মধ্যে গম্ভীর হয়ে বসেছিল। তখন ইনকা এসে বলে, কাসাই আজকে আবার পালানোর চিন্তা ভাবনা করবে, তুমি দেখে নিও, ঝাঁপি কখনোই হাত গুটিয়ে বসে থাকবে না। তখনই দীপ বলে ওঠে, এবার ঝাঁপি কিছুই করতে পারবে না, সেই সুযোগ আমি আর দেব না। তাছাড়া তুমি এই ঘর থেকে এখন যাও, যদি আমাদের একসাথে দেখে নেয় তাহলে আবার 5 রকম কথা উঠবে। এরপর ইনকা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, ঝাঁপি এবার তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, হয়তো আজকে এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তোমার পারমিশন নিয়ে আমি আবার এই ঘরে ঢুকব।
সেই সিনে আমরা দেখতে পাই বাড়িতে ঢুকেই ঝাঁপি নীলুকে ফোন করে বলে, তুমি স্টেশনে পৌঁছে যাও, আমি কাসাইকে নিয়ে এক্ষুনি আসছি। এরপর আস্তে আস্তে ঝাঁপি রড কাটার হ্যাকসো ব্লেড নিয়ে কাসাইয়ের ঘরের সামনে যায় এবং ঘরে তালা না দেখে বলে, তাহলে কি কাসাইদি ঘরে নেই? পরবর্তীতে ঘরের ভেতর ঢুকে ঝাঁপি কাসাইকে না পেয়ে চিৎকার করে ডাকতে থাকে আর বলে, তুমি কোথায় চলে গেলে কাসাইদি? তাহলে ওরা কি তোমাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে? ঠিক তখনই দীপ এসে বলে, তুই ব্যবসা করার পাশাপাশি চুরি ডাকাতিও করতে পারিস, বেশ তো হ্যাকসো ব্লেড নিয়ে চোরের মতো ঘরে ঢুকেছিস। তুই কি মনে করেছিলিস তুই এবার আবার ওকে পালাতে সাহায্য করবি আর আমরা কিছুই জানবো না? এটা বলে ঝাঁপির হাত ধরলে ঝাঁপি চিৎকার করে বলে, তোমার মতো দামড়া পালোয়ান আমার হাত ধরলে কার লাগবে না? এটা বলেই ঝাঁপি দীপের আঙুল মুচকে দেয়।